তো অন্য কিছু ঢুকাইতে হবে, নাহলে অ্যাডজাস্ট হবে না, ঠিক তো? ওকে, এই তো মালটাকে খুঁজে বেড়াচ্ছি, মালটাকে সামনে বসে আছে। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না তো। তো যাই হোক, এবার হচ্ছে যে যে জিনিসগুলো করাবো একদম কম্প্যাক্ট, যেগুলো লাগবে তোমাদের ক্লাস 10-এর জন্য, যেগুলো লাগে। দেখো ছোটোবেলায় একটা জিনিস যেটা শিখেছো, রচনা যদি বলা হয়, যে রবীন্দ্রনাথের রচনা, যখন ক্লাস 1-এ পড়ো তখন রবীন্দ্রনাথের রচনা করেছো। এখন যদি রবীন্দ্রনাথের রচনা যদি একই জিনিস লেখো, তাহলে তোর চুলকে গেল, মানে তোমার অন্য কিছু সব গজিয়ে গিয়েছে, কিন্তু ভেতরে কিছু ঢোকেনি, মানে বেরিয়েছে তোমার গোঁফ দাড়ি অন্য কিছু, কিন্তু বাইরে থেকে কিছু ঢুকাওনি। তাহলে রবীন্দ্রনাথ, সেই আগে রবীন্দ্রনাথ একজন ভালো কবি ছিলেন, ওনার কবিতা আমি পড়েছি, পড়তে খুব ভালো লাগতো, যখন পড়তাম মনে চুলকানি হতো। রবীন্দ্রনাথ আর কিছু পড়োনি, যে একজন ড্রামাটিস্ট ছিল, একটা ভালো নোবেলিস্ট ছিল। তো যাই হোক, এটা হচ্ছে যে রেশিওটা আগে যা জিনিস শিখেছো বেসিক জিনিস, অনুপাত কখন হয়, বুঝা গেছে, ব্যস্ত অনুপাত কী জিনিস জানো। এবার আমরা তোমাদের একটু অনুপাতের সঙ্গে আরও কিছু অপারেশন থাকে, সেগুলো আমরা শিখবো একে একে, বুঝা গেছে। অনুপাতের আমরা যাব, তারপরে সাধারণত মাধ্যমিকে দেয় না বলাটা আবার ভুল হবে, শর্ট প্রশ্নে কোনো জায়গায় থাকতে পারে। কে বেশ একদিন নিয়ে গিয়েছিল, ও ইউ, সেই জিনিসগুলো একটু আলোচনা করবো, তারপর আমরা প্রপোর্শনে আসবো। দেখো প্রপোর্শন জিনিসটাও কিন্তু মানে সমানুপাত, কিন্তু অনুপাত থেকেই আসছে, অনুপাতের থেকেই কিন্তু যে অপারেশনগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে যে প্রপোর্শন, মিন প্রপোর্শন, এগুলো তোমরা জানো। তারপর অপারেশনগুলো বলবো যেগুলো তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে, ওকে। তাহলে প্রথম আমরা হচ্ছে যে যেটা আগের জিনিসগুলো আমি আর বলছি না, কিন্তু যেগুলো তোমরা ছোটোবেলা শিখেছো, অনুপাত কখন হবে, ব্যস্ত অনুপাত কী জিনিস, বোঝা গেছে। তার হচ্ছে কোনো অনুপাতের লঘিষ্ঠ ফর্ম, আর কিছু এখন আশা করি বলার কিছুই নেই, বা আগের ক্লাস আবার হালকা আলোচনা করেছি। তাহলে আজকে যেগুলো করবো হচ্ছে যে কতগুলো কালি বললে, কালি এটা তো পুরোছো, সেটা হচ্ছে যে শর্ট প্রশ্ন করতে গিয়ে কোনো জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে যে ডুপ্লিকেট রেশিও। এটা আবার কী জিনিস ডুপ্লিকেট রেশিও? এরপরে আর একটা আছে, ডুপ্লিকেট রেশিও কিছুই নয়, কোনো একটা রেশিও রয়েছে, যদি একটা রেশিও থাকে A:B, এর রেশিও যদি থাকে, এইটাকে কী বলা, কী পদ বলে, আর এটাকে বলা হয় উত্তরপদ, এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। যদি দুটো পদ কি, দেখো ডবল থেকে ডুবলি শব্দটা অনেকটা মিল রয়েছে, তাহলে যদি উভয় পদেরই যদি আমরা বর্গ করে দিই, তাহলে এই পদে যদি বর্গ করা হয় কী পাবো, A², আর এই পদে যদি বর্গ করি কী পাবো, B²। এবার যে রেশিওটা হলো, এই যে নতুন রেশিওটা পেয়েছি, এইটিকে বলা হয় এই রেশিওর ডুপ্লিকেট রেশিও, বুঝে গেছে। জাস্ট জেনে রেখে দাও, মাধ্যমিকে সাধারণত কয়েক বছরেও দেয়নি, যদিও কোনো জায়গায় লাগে, জাস্ট জেনে রেখে দাও শুধু, যে কোনো রেশিওর যদি ডুপ্লিকেট রেশিও যদি বার করতে দেয়, তাহলে এর ডুপ্লিকেট রেশিও কী হবে, যে উত্তর পদের বর্গ আর কি পূর্ব পদের বর্গর সেম থাকবে। দেখো যে যেমন পদের কিন্তু চেঞ্জ করিনি, বুঝে গেছে, পদের কিছু চেঞ্জ করিনি, জাস্ট তাদের কী করেছি, ভ্যালুগুলো বর্গ করে দিয়েছি, ওকে। এবার যদি বলা হয় প্রশ্নটা এই জিনিসটা থাকলো, দিয়ে বলে দিল যে A:B এই রেশিওর বা এই অনুপাতের ডুপ্লিকেটের ব্যস্ত অনুপাত কী হবে, B², তাহলে ব্যস্ত অনুপাত জানো আমরা, এটা হয়ে যাবে পূর্বপদের উত্তরপদে, উত্তরপদটা পূর্বপদে, তারা জাস্ট কি করবে, প্লেসগুলো অল্টারনেট করে নেবে, এগুলো জানো। তাহলে ডুপ্লিকেট রেশিও বোঝা গেল কি আসবে, যদি এরকম দেয় 3:5 দিয়েছে, বলো এটা এর ডুপ্লিকেট রেশিও কী হবে, ওকে বলতে তো বলো, 9:, এটা দিচ্ছি 163, বসো বলো এটা কোন রেশিও ডুপ্লিকেট রেশিও হতে পারে, বা এই তো, তাহলে একে আমরা এই ফর্মে ভেঙে নেবো, 13 তার স্কোয়ার, আর এটা কত হবে 25 তার স্কোয়ার, তাহলে নিশ্চয়ই এটা যার ডুপ্লিকেট রেশিও সেটা হচ্ছে কত, 13:25, 13:25, ওকে। এবার জাস্ট এবার এর সঙ্গে একটা সাব শব্দ উল্লেখ করে দাও,
তাহলে কি আসবে? সাব ডুপ্লিকেট রেশিও। যখন একদম তোমাদের যখন আসবো তোমাদের যেগুলো লাগবে সেগুলো বলে দেবো, এগুলো জাস্ট ইনফরমেশনগুলো শিখে রাখো। বলা যায় না, কনসেপ্টে থাকা দরকার। আমি বললাম একটা জিনিস দেখো, তুমি পিএইচডি লেভেল পর্যন্ত পড়ে যাবে, কিন্তু কখনোই বেসিক জিনিসগুলো তোমাকে আর বলবে না। অবর্গী যে অজ, আজকে তোমাকে এই কলম ও কলম বানানটা কেউ জিজ্ঞেস করবে? কলম বানানটা তোমাকে শিখে আসতে হয়েছে, তো তুমি কলম শব্দটা কোনো দিন পড়োনি, তাহলে তুমি বলতে পারবে? তোমার মস্তিষ্ক কখনো নিতে পারবে যে কলম বানানটা এটা হয়? এখন তুমি শিখে গিয়েছো যে কীভাবে একটা শব্দ তৈরি করতে হয়, এটা শিখে গিয়েছো। যে কলম কী জিনিস যদি তোমাকে না শেখানো হতো, কলম মানে কি? পেনকে বোঝায়, ঠিক আছে? এটা তুমি আমব্রেলা মানে ছাতা, যদি তুমি না জানো, ছোটোবেলা যদি না পড়তে বা বড়োবেলাতে তুমি হঠাৎ করে জিজ্ঞাসা আমব্রেলা মানে কি, যাকে কোনো দিন আমব্রেলার শব্দটাকে শোনানোই হয়নি, আমব্রেলার শব্দটা সে কোনো দিন শোনেনি, তাহলে সে বলতে পারবে আমব্রেলা কী জিনিস? বলতে পারবে না, কি বলো? তো সেরকম হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে যে জাস্ট জেনে রাখবে, কাজে লাগতে পারে, কাজে লাগবে, জাস্ট জানা থাকলো। তাহলে এবার যেটা বললাম এইখানেই আছে, দেখো সাব ডুপ্লিকেট রেশিও কখন হবে বা কীভাবে বার করব। কোনো রেশিও যদি বলে তার সাব ডুপ্লিকেট রেশিও কী হবে, এইখানেই আছে আমাদের। দেখো এইখানে যদি মেন রেশিওটা যদি এটা হয়, রেশিও দিয়ে দিলাম এটা, এর দেখো সাব ডুপ্লিকেট রেশিওটা হবে, যদি আমি মানে একটা ইন জেনারেল দেখাচ্ছি, P/Q যদি একটা রেশিও হয়, এর সাব ডুপ্লিকেট রেশিও হবে, এর সাব ডুপ্লিকেট রেশিও হবে পূর্ব পথের বর্গমূল উত্তর পদের বর্গমূল। বোঝা গেছে? সরি, সমান নয়, ইষ্ট হবে। তাহলে এই একটা রেশিও দিয়ে দিচ্ছে এটা, তাহলে এই সাব ডুপ্লিকেট রেশিও কোনটা হবে? বুঝে গেছে? তাহলে কোনো একটা রেশিও যেটা বলেছিলাম যে ডুপ্লিকেট রেশিও, তারই কিন্তু যেটা ডুপ্লিকেট রেশিওর যেটা অরিজিনাল যেটা আছে, মানে এরকম বিষয়টা যে 5-এর বর্গ কত হয়? বর্গ হচ্ছে 25। এটা হলো দিয়ে এখানে আমরা কি বলেছি যে এর বর্গ হচ্ছে যে এটা 5-এর বর্গ কত? 25। 25-এর বর্গমূল কোনটা? 5। তাহলে এখানে ঠিক একই রকমভাবে কোনো রেশিওর ডুপ্লিকেট রেশিও হচ্ছে যে পদগুলোর বর্গ, আর মেন যে রেশিওটা সেটা হলো কি তার সাব ডুপ্লিকেট। মানে এটা যদি এটা ধরো এটা মেন মানে রেশিওটা, তার সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে এটা। আবার এইটা যদি রেশিও দেওয়া হয়, যদি বলা হয় এর ডুপ্লিকেট রেশিও কোনটা হবে, তাহলে এর বর্গ। তাহলে এর যদি বর্গ, এর ডুপ্লিকেট রেশিও হলে কি, এটা তার স্কোয়ার মানে পি, আর এটা তার স্কোয়ার মানে কিউ। বুঝে গেছে? ওকে, আর একটা করাবো এবার, যে তারপরে তোমাদের বিষয়ে চলে আসবো। কোনো এক জায়গায় এই প্রশ্নটা কে বেশ দিয়েছিল, তার জন্যে কে দিয়েছিল, কে একবার ক্লাসে বি সেকশনে ছিলাম, যাই হোক আমার মনে পড়ছে না, তার জন্য এগুলো বলা আছে। এবার হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও, নাম দেখেই বোঝা যাচ্ছে। ট্রিপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও কিছুই নয়, আমরা একটা রেশিও নিচ্ছি m/n, n একটা রেশিও, বোঝা গেছে? ট্রিপল থেকে আসছে, মানে ট্রিপল মানে 3 দিয়ে নয়, যদি ঘন করা হয়, ঘন মানে পূর্বপদের ঘন, যদি পূর্বপদের ঘন করে দিলাম কত হবে? m তার কিউব, আর উত্তরপদের ঘন করে দিলাম কত হবে? n তার কিউব। এদের যদি রেশিও হয়ে যায়, তাহলে এইটা ট্রিপ্লিকেট রেশিও হবে। এটা যদি মেন রেশিও, তার ট্রিপ্লিকেট রেশিও হলো এটা। যদি এরকম দেয় 5:9, তাহলে ট্রিপ্লিকেট রেশিও কী হবে? তাহলে 125, আর এটা কত হবে? 729, 9 তার কিউব। ঠিক একই রকম হবে ট্রিপ্লিকেট রেশিও। বোঝা গেছে? যে দিয়েছিলে তাকে হালকা করে মনে হয় বলা হয়েছিল, সে বললাম বুঝে গেছি। তাই এবার আর মনে হয় আশা করি প্রবলেম হবে না। ট্রিপ্লিকেট রেশিও কী জিনিস না বলবো, আর বলতে হবে না তো? কী দেখছিস তুই কী দেখছিস? তুই তোর মা বলবি গিয়ে ছেলের আমার একটু অঙ্কে একটু বুদ্ধি কমে, তো ও এখন অঙ্ক করছে, ও এখন অন্য কিছু কাটছে, অন্য সময় কাটবি। এবার সাব ট্রিপ্লিকেট, একটা সাব শব্দর উল্লেখ করে দিচ্ছি। তাহলে কিছুই নয়, কোনো রেশিওর তাকে যদি ঘনমূল করা হয়, তাহলে যদি এটা হয়
m ইস টু n এর সাবট্রিপ্লিকেটের হবে, সাবট্রিপ্লিকেট রেশিওটা হবে সাবট্রিপ্লিকেট রেশিওটা কি হবে, এর ঘনমূল এর ঘনমূলটা। বোঝা গেছে? আশা করি এবার আমরা যাব এবার তোমাদের প্রপোর্শন। এইগুলো হচ্ছে সব কিন্তু রেশিওর ইয়ে থেকেই আসছে। হ্যাঁ, মানে প্রপোর্শন আলাদা কিছুই নাই, রেশিও থেকেই প্রপোর্শন আসছে। আগের দিন একটা জিনিস দেখিয়েছিলাম, বুঝে গেছে, যে এই দিন সংখ্যা আর ইয়েটা দেখিয়েছিলাম মনে হয়, দেখবে অনুপাত। এবার হচ্ছে যে এবার আমরা আসবো যে কখন নাম্বারের অ্যাট ফার্স্ট নাম্বার নেব, যে কতগুলো নাম্বার তাদের যদি আমরা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সাজিয়ে অর্থাৎ রেশিও করে সেই রেশিও দুটো যদি একই জিনিসকে বোঝায় তখন সেটাকে আমরা বলবো প্রপোর্শন বা সমানুপাত। বোঝা গেছে? সমান সব সমান অনুপাত, সমানুপাত নাকি। দেখো আর একটা জিনিস আছে সামানুপাত, শব্দটা গুলিয়ে দেবে না। সামানুপাত মনে আছে তো? সামানুপাত কাকে বলে? বলো সমানুপাত। পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেটাকে বলা হয় সমানুপাত। বোঝা গেছে? আর একটা হচ্ছে যে এবার যেটা আমরা বলছি সমানুপাত। সমানুপাত হচ্ছে যে দুটি অনুপাত যদি সমান হয়। সমানুপাত হতে গেলে শুধু একটা অনুপাত লেগেছে, কিন্তু সমানুপাত হতে গেলে প্রপোর্শন হতে গেলে কটা অনুপাত লাগবে? দুটো। মানে দুটো অনুপাত হলে কটা টার্ম লাগবে? মিনিমাম কটা টার্ম লাগতে হবে? চারটে। বুঝে গেছে? মিনিমাম কটা টার্ম লাগবে? চারটে টার্ম লাগবে। এবার আমি কতগুলো টার্ম দিয়ে দিলাম, তারা কোন শর্তে তাহলে কখন তারা সমানুপাত হবে। আমি আরবিট্রারি যে কোনো চারটে নাম্বার নিলাম, এ বি সি ডি, চারটে নাম্বার নিয়েছি। লেখার কিছু নেই, এখন যখন দরকার লাগবে সেগুলো লিখবে। যে চারটে নাম্বার দিচ্ছি এরা কখন সমানুপাত হবে। যদি আমরা দেখি সিরিজটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। যদি বলা হলো যে এই নাম্বারগুলো এই যে সিরিজে দেওয়া আছে, যে সিকোয়েন্সে দেওয়া আছে, এরা এই মুহূর্তে মানে এরকম পজিশনেই কি, মানে যদি এরকম কাউন্ট করি তাহলে এটা কি 1 নম্বর পদ, এটা কি 2 নম্বর টার্ম, এটা 3 নম্বর টার্ম, এটা 4 নম্বর টার্ম, তাহলে এরা কি সমানুপাত বা প্রপোর্শন গঠন করবে কি না। কখন করবে? কন্ডিশন হচ্ছে একটাই দেখাতে পারো। যদি দেখি যে এই দুটো অর্থাৎ থার্ড টার্ম আর ফোর্থ টার্ম, প্রথম টার্ম, ফার্স্ট টার্ম ও ফোর্থ টার্ম এদের মাল্টিপল ইকুয়াল টু যা হবে, এই গুণফলটা যা হবে মিডল দুটো অর্থাৎ সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্মের মাল্টিপল যদি একই হয় তখন আমরা বলবো, যদি এটা হয় বি ইন্টু সি, তখন আমরা বলবো এই সিকোয়েন্সে থাকা এ বি সি ডি এই সিকোয়েন্সে থাকা নাম্বারগুলো প্রপোর্শনে থাকবে। আর একটা করে দেখাতে পারো সমান অনুপাত, দুটো অনুপাত যদি সমান হয় তখন সমানুপাত বলে। অর্থাৎ এরকম একটা রেশিও নিচ্ছি 16:32, ঠিক আছে। আর একটা নিচ্ছি 4:8। দেখে মনে হচ্ছে আলাদা, দেখে মনে হচ্ছে আলাদা তো, কিন্তু দেখা যাবে যে দুটো রেশিও কি একই। বুঝা গেছে? তাহলে এই রেশিওটাকে এটা লিখে যাবে কি এর সঙ্গে, মানে 16:32 সমান সমান 4:8। এই জিনিসটাকে সমানুপাতে এই জিনিসটাকে যেহেতু দুটো অনুপাতের সমান দিয়ে এভাবে প্রকাশ করা হয়। বুঝা গেছে? আহামরি কিছুই নেই, একই জিনিস। তাহলে নিশ্চয়ই যদি কনভার্সটাও, যদি এই টার্মগুলো যদি সমানুপাতে থাকে, যদি থাকে তাহলে তাদের এইভাবে অ্যারেঞ্জ করা যাবে। কখন থাকবে বললাম, কখন সমানুপাত গঠন করা যাবে? যদি এই কন্ডিশনটা মানে, তাহলে এরা যদি কনভার্স হয়, এরা যদি সমানুপাতে আছে দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই কন্ডিশনটাকে হোল্ড করবে। ঠিক তো? তাহলে দেখা যাক 16x8 কত হচ্ছে দেখো, 4 4 8 6 48, 8 6 48 128। তাহলে এটা আমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে তারপরে কি, এটা হলো এ ইন্টু ডি, তারপরে কি আছে বি ইন্টু সি, 32 ইন্টু 4, 4 2 8, 4 3 12। কনভার্সটাও হবে। ঘুমাচ্ছে বহুত, ছেলেটা ভালো ছেলে। ওকে, এবার হচ্ছে কতগুলো এবার আমরা যেটা অপারেশন করব, যেগুলো আমাদের লাগবে অঙ্ক করতে গিয়ে, সেটা হচ্ছে যে এই প্রপোর্শন যখনই হয়ে যাবে আমরা ধরে নিলাম। আরেকটা জিনিস বলেই দিই একবারে,
এবার বলা হলো যে এটা হচ্ছে যে ডাইরেক্ট প্রপোর্শন বলা হলো যে ক্রমিক সমানুপাতে থাকবে কতগুলো নাম্বার, কখন থাকবে ক্রমিক সমানুপাত। হ্যাঁ, এটা হলো জাস্ট নর্মাল সমানুপাত হলো, এবার বলছি ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কখন হবে, যদি কতগুলো নাম্বার দিয়েছি এ বি সমানুপাত, না ভালো ছিল তো। ক্রমিক সমানুপাত এ বি সি ডি আরও নিতে পারো, কখন থাকবে যদি এই কন্ডিশনটা মানে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এইভাবে যদি মেনটেন করে তখন কতগুলোকে নাম্বার তাদের আমরা বলবো ওই নাম্বারগুলো কিসে থাকবে, ক্রমিক সমানুপাতে থাকবে। বোঝা গেছে? ক্রমিক সমানুপাত যেহেতু তোমাদের হয়ে গিয়েছে, এবার যেটা আসবো ক্রমিক সমানুপাত কোনো প্রবলেম নেই তো? ওকে, অঙ্ক যখন করাবো তখন আরও বুঝে যাবে। এবার যেটা করাবো সেটা হচ্ছে যে এর যে সমানুপাত, আমি একটা সমানুপাত নিচ্ছি A:B, বুঝা গেছে, একটা রেশিও নিয়ে নিচ্ছি, সমান সমান সমানই দিচ্ছি আমরা C:D। এটা একটা সমানুপাত আছে, এই সমানুপাতটাকে আমরা এইভাবে লিখতে পারবো, একে লিখতে পারবো কত A/B, একে লিখতে পারবো কত C/D। এবার বলছে এর উপর অপারেশন দেখো, এদিকে আমরা একটা সমীকরণ তো, তাহলে A/B এদিকে 1 যোগ করে দিচ্ছি, এদিকে 1 যোগ করে দিলাম, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কারণ কি একটা মানে ইকুয়েশনের বোথ সাইডে যদি সেম জিনিস আমরা নন জিরো হলেও কোনো প্রবলেম নেই, সেম নাম্বার যদি সাবস্ট্রাকশন করি বা সাবস্ট্রাকশন করি বা অ্যাডিশন করি কোনো প্রবলেম হয় না, তার কোনো চেঞ্জ, ক্যারেক্টারে কোনো চেঞ্জ হবে না। এদিকে 1 অ্যাড করেছি, এদিকেও 1 অ্যাড করেছি। এবার যেমন নর্মাল যেমন আমরা যোগ করি, দেখো লস কত হবে বি এটার ক্ষেত্রে, আর এর কথা হবে বলো A+B, আর এইখানে কী হবে বলো C+D/D। এই জিনিসটাকে এই অপারেশনটাকে একটা নাম দেওয়া হয়েছে, একে বলা হয়, একে কী বলা হয় কম্পোনেন্ডো, বা যাকে যোগ প্রক্রিয়া কি বলা হয়, একে যোগ ভাগ বলিনি গো বাবু, ভাগ করিনি, যোগ প্রক্রিয়া কম্পোনেন্ডো কি বলা হয়, কম্পোনেন্ডো। এই অপারেশনটাকে কিছুই নয়, মানে এরকম যদি থাকে কোনো জায়গায় দেওয়া আছে 3:5 আর একটা দেওয়া আছে ধরো 4:10, এরকম জাস্ট তোমাদের দেখাচ্ছি, তাহলে এই রেশিও থেকে এটা করা যাবে, কত হবে 2/5 4/10, এখান থেকে কী লেখা যাবে 2 + 5/5, এটা কত হবে 4 + 10, 4 + 10। দেখো আমার ইচ্ছে খুশি নয়, তুমি দেখো এখানে দেখো মিলবে, এটা কত হয়ে গেল 7/5, এটা কত আছে 14/10, মানে এটা যা, কিন্তু এটা সবসময় দেখো একই থাকছে, এখানে দেখে সিম্পলিফাই করো, দেখো এটাই আসছে, তাহলে এটা হবে, মানে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ এনি মোমেন্ট যখন এটা হচ্ছে, মানে এরকম একটা রেশিও দিয়ে দিয়েছে ধরো P:2, এটা আমার বলবে, তুমি দাঁড়াও ঠিক লিখছি না ভুল লিখছি বলবে, এইখান থেকে লিখে দিলাম ঠিক লিখেছি নাকি দেখো, লেখা যাবে নাকি দেখো বলো, এখানে P+R/R আর R+W/R লেখা যাবে নাকি দেখো, কেন লেখা যাবে না, কোনটি লেখা যাবে, এটা লেখা যাবে না এটা লেখা যাবে দেখো তো, না এটা লেখা যাবে, কোনটি লেখা যাবে, দুটোর মধ্যে কোনটি লেখা যাবে, না এটা লেখা যাবে, ওকে বলতে দেবে, তোমরা বলো না তাহলে ও শিখতে পারবে না।
কোনটা লিখা যাবে? এটা ও বলছে এটা লিখা যাবে, এটা লিখা যাবে না, এটাও লিখা যাবে না, ঠিক তো? কে ঠিক, কে কে বলছো যে ও ঠিক বলেছে? দেখতে পাচ্ছ, আমার দেখতে পাচ্ছ? এটা লিখা যাবে, এটা লিখা যাবে, এটা লিখা যাবে না, না কোনটা লিখা যাবে? ওকে বলতে দাও। এটা লিখা যাবে না, এটা লিখা যাবে না, এটা লিখা যাবে। প্রথমটা লিখা যাবে না, বাদ দিয়ে দিলাম। সেকেন্ডটা ভেবে দেখো, তাড়াতাড়ি দেখো। হ্যাঁ হ্যাঁ বলো, কোথায়? অনুপাতের রকম যোগ করে এক থাকে নাকি? ভালো ছেলে তো, নোবেল পাবে। মানে অনুপাতের সঙ্গে অনুপাতের অপারেশন দুটো করা যায়, নন জিরো নাম্বার দিয়ে ডিভাইডেড করা যায়, আর অথবা নন জিরো নাম্বার দিয়ে মাল্টিপল করা যায়, তবে সেই ফ্র্যাকশনটা এক থাকে, ঠিক তো নাকি গো? অনুপাতের কিন্তু অনুপাতের এরকম যেন গুলি ফেলো না, এই যে কাজগুলো করছি, যে অপারেশনগুলো করছি, এগুলো কিন্তু সমানুপাতের ওপর অ্যাপ্লাই হচ্ছে, মানে প্রপোর্শনের ওপর, রেশিওর ওপর নয়। রেশিও শুধু যে একটা সিম্পল যদি রেশিও হয়, তার উপর দুটো অপারেশন হতে পারে। একটা হচ্ছে যে ডিভিশন হতে পারে নন জিরো নাম্বার দিয়ে। আমি দেখো নন জিরো শব্দটা উল্লেখ করছি, হ্যাঁ, মাথায় রেখো, আবিষ্কার করে দিয়ে না যেন। আমি এখন যদি নন জিরো না বলি, আমার টুক করে দাঁড়িয়ে বললো, স্যার দেখুন একটা অপারেশন করে দিয়েছি এখনই, তাহলে বুড়ি মানুষের বাচ্চা হয়ে যাবে। আমি একটা রেশিও দিচ্ছি, কেন নন জিরো বলছি দেখো, 5:6 আছে। বলে দাদা শালা খুব চুলকাচ্ছে। ও কি করে দিল, বলে স্যার আপনি তো বললেন যে যে কোনো সংখ্যা দিয়ে গুণ ও ভাগ করে কোনো পরিবর্তন হবে না। দেখুন নোবেল পাই দেবো আপনাকে এখনই। ও তাহলে আমাকে কান ধরে আমাকে নোবেল পাই দিল। তাহলে নন জিরো শব্দটা থাকে যেন, একটা সিম্পল রেশিওর উপর যোগ বা বিয়োগ যদি করা হবে না, তার উপর দুটো অপারেশন হয়। একটা নন জিরো নাম্বার দিয়ে ডিভিশন হতে পারে, অথবা নন জিরো নাম্বার দিয়ে মাল্টিপল হতে পারে, তাহলে তার সেই রেশিওর কোনো পরিবর্তন হবে না। ভগ্নাংশ ঠিক একই রকম। কোনটা হবে? এটা না এটা না এটা, কি শিখলি তাহলে এখানে? একটা অপারেশন শিখেছি যে কোনো চেঞ্জ হয়নি, হয়েছে নাকি? সমান সমান দিয়ে এসছি, দেখো মানে কি সমান দিয়ে, মানে কি এটা এটা যা এটাও তাই, আবার এটা যা এটাও তাই, আবার এটা যা এটাও তাই। তাহলে এটা যদি এর সঙ্গে সমান হয়, আবার এটা এর সঙ্গে সমান, এটা আবার এর সঙ্গে সমান, তা আলটিমেট এইটার সঙ্গে কোনটা সমান? এটা সমান। তাহলে কোনটা হবে এই ক্ষেত্রে? এটা লিখা আছে, এখন মুচিনি, হালকা টাকা। তুই যদি কাঁচি দিয়ে অন্য কিছু কাটবি তাহলে কী করে ঢুকবে? বল এটা কোনটা ঠিক হবে? সেভ সেকেন্ডটা কে বলছো? সেকেন্ডটা কে বলছো? গুড। কোনটা ঠিক হবে? সেকেন্ডটা। তার কারণ কি, আমরা এখানে দেখলাম কম্পোনেন্টও যদি আমরা ইউজ করি, মানে যোগ প্রক্রিয়া যদি ইউজ করি, তাহলে কোনো রেশিওর যেটা ফার্স্ট টার্ম রয়েছে, সেই ফার্স্ট টার্মের সঙ্গে যদি সেকেন্ড টার্মটা অ্যাড করি, সেকেন্ড টার্ম যা আছে তাই থাকবে। থার্ড টার্মের জায়গায় যদি আমরা থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম যদি অ্যাড করি, তাহলে সেই সমানুপাতের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। এটা আমরা কি রুল বলেছিলাম, অপারেশনটা কি বলেছিলাম? কম্পোনেন্টও বা যোগ প্রক্রিয়া। বুঝে গেছে? বসো, খেয়াল করো ক্লাসগুলো। এবার আমরা যেটা করব, নাম কিন্তু বলবে এক আর শালা করবে এক, আরে মোদী সরকারের মতো। যাই হোক, ওইদিকে নয়, এইদিকে দেখাবে। এবার আর একটা দেখাবো, সেটা হচ্ছে ডিভিডেন্ডো। ডিভিডেন্ডো বা এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। বলাই তো ভুল হয়ে গেল। কিছুই নয়, কোনো একটা রেশিও নিয়েছি, A:B সমান সমান, যা ওই রকম নিলে হবে সবসময়। যদি এরকম একটা রেশিও থাকে, বলছে যে যদি অপারেশন করি, জাস্ট এটাকে আমরা রেশিওটাকে এই ফর্মে লিখতে পারবো, তো? ওকে, ভালো ছেলে। একই একটা জিনিস কাজ করে দিচ্ছি, আগে যোগ করেছিলাম, এবার বিয়োগ করে দিচ্ছি, করা যাবে? মানে এই পদ সমান এই পদ, এইটা সমান এটা, তাহলে এইখান থেকে আবার কি লিখতে পারবো? যদি আমরা এটা সিম্পলিফাই করি, তাহলে A - B
বি সমান সমান পি মাইনাস কিউ বাই কিউ। বোঝা গেছে? এইটাকে এই যে অপারেশনটা করা হলো এই রেশিওর ওপর অপারেশন করে যেটা পেয়েছি, এটা যে অপারেশনটা করে এসছে, এই যে একটা করে বাদ দিয়ে দিয়েছি, আগের বার একটা করে ঢুকিয়ে দিয়েছি। বোঝা গেছে? তোমার কানের একটা পর্দা ফুটো ছিল না, বোঝা গেছে? ফুটো করা হলো, একটা ঢুকানো হলো, একটা কিছু আগেরটাই সেটা কিছু যোগ করা হয়েছে, তার নাম কম্পোনেন্টও। বোঝা গেছে? কম্পোনেন্ট বাড়বে। এবার এইটাকে বলা হচ্ছে যে ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ডও বলা হচ্ছে, কিন্তু করছি কি মাইনাস করা হচ্ছে, মানে কমছে। হ্যাঁ, ভাগ করলে ছোটো মতো ভাগ করেছি, একবার ভাগ করে বাদ দিয়ে দিলাম। দেখো কথাটা হচ্ছে যে দেখো ভাগ মানে কি কমবে, কেন একটা জিনিসকে কোনো জিনিসকে এক দিয়ে ভাগ করা হয় না? তো ভাগ করে যেটা তুমি একটা গোটা রুটি পাচ্ছ, দিয়ে তাকে এক দিয়ে ভাগ করে যা পাবে এবার বিয়োগ করে দাও, তো জিরো হয়ে যাবে নাকি? তো যাই হোক, এই যে আমরা নাম বলা হচ্ছে যে ডিভিডেন্ডও বলা হচ্ছে, অরিজিনাল হচ্ছে যে এটা কি মেন যেটা তোমাদের মনে রাখতে হবে যে কোনো রেশিও যদি এই রেশিওটা হয়, তার ফার্স্ট যে টার্মটা রয়েছে এটা আমাদের কত ছিল? প্রথম পদ। তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে, আর দ্বিতীয় পদের যা আছে তাই রেখে যদি থাকে, আর যে দ্বিতীয় অনুপাতটা রয়েছে দ্বিতীয় পদ যেটা তৃতীয় পদের জায়গায় কী করেছি, তৃতীয় পদ থেকে চতুর্থ পদটা বিয়োগ করে বিয়োগফলটা আর চতুর্থ পদ যাই একই যদি রাখি, তাহলে তাদের মধ্যে যে নতুন যে রেশিওটা তৈরি হচ্ছে, বুঝে গেছে? যে জিনিসটা করে আসছে সেই জিনিসটা অপারেশনটাকে বলা হচ্ছে যে কী বলা হয়? ডিভিডেন্ডও বা ভাগ প্রক্রিয়া। বুঝে গেছে? এবার কিছুই না, এই দুটোকে এবার পাঁচ করে দাও। যোগ প্রক্রিয়া পেয়েছি, এইটা যোগ প্রক্রিয়া কি পেয়েছি? এ আমাদের যদি এইরকমই থাকে, এদের যদি যোগ প্রক্রিয়া করি তাহলে এ প্লাস বি বাই বি, আর এইখান থেকে কী পেয়ে যাবো? পি প্লাস কিউ বাই কিউ, নাকি? বাহ, খুব ভালো জিনিস। একটা কাজ করো, ওইটাকে এইটা দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা পদের সঙ্গে। এবার পাঁচ করে দিয়েছে, এবার একসঙ্গে ঢুকিয়ে দেবো। এবার এই মালটাকে এই মালের সঙ্গে এবার ঢুকিয়ে দাও। বুঝে গেছে? কিছুই নয়, এই মালটাকে এই মালটা দিয়ে এর এই দিকের সঙ্গে এদিকে ভাগ, এর এই দিকের সঙ্গে ওইটাকে ভাগ। বুঝে গেছে? এবার পাঁচ করে দিচ্ছি, এইটার সঙ্গে এই দুটো, এবার এই দুটো নিয়ে এবার ঘেটে দেবো। মানে ঘেটে দেবো মানে কি ইচ্ছে খুশি করে দেবো না, এইটাকে এর পদ দিয়ে ভাগ করে দেবো, আর এইটাকে এর পদ দিয়ে ভাগ করে দেবো। যদি ভাগ করে দেয় এটা পাবো এ প্লাস ভি, আর নিচে পাবো এ মাইনাস ভি, আর পি প্লাস কিউ, এটাকে পাবো পি মাইনাস কিউ। এই যে একটা নতুন একটা মাল পেয়েছি, কিছু একটা বাদ দিয়ে হয়েছে। তো প্রথমে ধরো মাইকেল জ্যাকসন, কিছু একটা যোগ করে দিয়ে ছেলে থেকে মেয়ে হয়ে গেল, আবার কিছু একটা বার করে দিল দিয়ে আবার একটা হয়ে গেল, এবার দুটোই একসঙ্গে দিয়ে দেওয়া হলো। নতুন যেটা জিনিস এসছে এই মালটা, বোঝা গেছে? তাহলে একটা জিনিস দেখো, কোনটা থেকে এসছি, মেন কোনটা? এইটা এইচ টু বি সমান সমান পি টু কিউ, মেন সমানপত্র হচ্ছে এইটা। একবার যদি একটুখানি বাদ দিই তাহলে এই মালটা পেয়েছি, আর একবার যদি আর একটুখানি যদি বাদ দিই তাহলে এই মালটা পেয়েছি। এবার দুটোই যদি করা হয় একসঙ্গে তাহলে সেই মালটা পাবো কি? এইটা। যেহেতু দুটো একবার ঢুকানো বার করা হয়েছে, তারপরে নতুন জিনিসটা এসছে, এই যে অপারেশন করে এটা এসছে সেই মানে অপারেশনটাকে বলা হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, মানে যোগ ভাগ প্রক্রিয়া। বুঝা গেছে? খারাপ লাগলো না? খারাপ লাগনি তো? বুঝা গেছে মেন জিনিসগুলো? ওকে, বাহ, ভালো ছিল তেরা। এবার দেখো প্রত্যেকটা জিনিস, এটা তো আমি ডাইরেক্ট দেখেছি, কোনো জায়গায় যদি এরকম দেওয়া থাকে, এত কিছু তো তোমাদের দেখাতে হবে না কোনো অঙ্কেরই। দেখো একটা জিনিস কিভাবে এসছে সূত্রগুলো, যে জিনিসগুলো প্রমাণগুলো তার পরীক্ষায় সাধারণত দেয় না যে এটা দেখাও, কিন্তু জেনে রাখলে কী হয় জানো তো? মুখস্থ করতে হয় না, মনে থাকবে। দেখো অঙ্ক মুখস্থ করতে হয়, কেউ যদি বলে অঙ্ক মুখস্থ করতে হয় না, তাহলে আমি তাহলে বলছি তোমাকে, বলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তুমি প্রত্যেকবার গুণ করে করো, মানে এ প্লাস বিকে আবার এ প্লাস বিকে গুণ করে করো নাকি? ও মানে এইটা তাহলে মুখস্থ করেনি। 5 গুণিতক 7, 7 গুণিতক 8, 58 নাকি? 57, 56, মুখস্থ করেনি তো? কেন বলে মুখস্থ করতে নেই অঙ্কে?
তাহলে কী করেছো প্রত্যেকবার? হ্যাঁ আমার স্যার তো শিখিয়েছে, 7 8 কোনো নাকি অঙ্কেরও মুখস্থ আছে, কিন্তু সেটা হচ্ছে যে বুঝে মুখস্থ, সূত্রগুলো তো তোমাকে মানে মনে রাখতেই হবে, কিন্তু কিভাবে এসছে যদি তার পথটা যদি জানা থাকে। ধরো তোমাকে আমি বলে দিলাম এ হচ্ছে গুলফাম, শুধু নামটা বললাম, তুমি ভুলে যেতে পারো। গুলফামকে দিয়ে বলছি যে এই যে হচ্ছে গুলফাম, পরশুদিন মেমারির ওই স্টেশনে একটা বুড়ি মানুষকে হাত ধরে টানাটানি করছিল। বুড়ি মানুষটা পুরোটা শোনো, বুড়ি মানুষটা ট্রেনে বলতে বলতে আসছে আমার খুব খিদে লেগেছে, গুলফাম খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। উল্টো পাল্টা ভাবনা চিন্তা দিয়ে তোমার মনে থাকবে, এবার দেখবে গুলফামের নামটা, হ্যাঁ ওই অমুক ব্যক্তি তো, হ্যাঁ ওর নাম কী ছিল, আমার নাম কী ছিল, হ্যাঁ ওই স্টেশনে মেমোরি স্টেশনে একটা বুড়ি মানুষের হাত ধরছিল, টানছিল, খাওয়াতে নিয়ে যাওয়া, হ্যাঁ গুলফাম মনে থাকবে। কারণ কি ওর সঙ্গে যদি আমরা মেন সোর্স, তাহলে হচ্ছে এই অঙ্কের কোনো জিনিস টার্মটাকে সেটা যদি মনে মানে ভালোভাবে মনে থাকবে, বা তুমি নিজের এটাকে রেজাল্টটাকে প্রতিষ্ঠা করে দিতে পারবে নিজের মতো করে, যদি কীভাবে এসছে সেটা যদি জানা থাকে, মনেও থাকবে, প্লাস তুমি নিজে তৈরিও করতে পারবে। নতুন কিছু আবিষ্কার নয়, ফর্মটাকে আলাদা আলাদা আনতে পারবে। মানে ধরো আমি এবার বলে দিলাম A:B সমান সমান C:D হয়, C:D হয়। আর একটা করব, এখান থেকে আমরা বলে দিলাম একে লিখে যাবে কি লিখে যাবে, A + B A - B সমান সমান C + D C - D। এটা হয় রেজাল্টটা। সালা এরকম তো মাস্টার বলেছে, তুমি এনি মোমেন্ট দেখো, তোমার এখান থেকে কী লেখা যাবে, তোমার এটা জানো না তুমি, বা তোমার কনফিউশন হচ্ছে যে কি হবে, তোমার এটা তো জানা আছে, তাহলে এটা A/B অঙ্ক করতে গিয়ে যেগুলো তোমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এইটা সমান ধরে নিচ্ছি আর, তো দেখি এই মালটা যদি এটা হয়, এক্ষেত্রে যা আসবে এর ক্ষেত্রেও তাই আসবে নিশ্চয়ই। যদি আলাদা আছে তাহলে তুমি নোবেল পেয়ে গেছো, ঠিক তো? তাহলে নোবেল পেয়েছি কি পাইনি দেখি, ও ঘুমাচ্ছে মারো কানের টিনের শহরে রিজানোরের। তাহলে এটা সমান 8 ধরে নিচ্ছি, তাহলে এইখান থেকে দেখো এটা মানে কি, একবার এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অঙ্কে করতে যেগুলো লাগবে সোজা কথা, সোজা মুদ্রা কথা বলে এইটা বলা থাকলে এটা যদি হয় এটা তাহলে কী হবে, অপারেশনগুলি করা আছে, বাপের ঘরে মান নাই, ওই বিভিন্ন অপারেশন করেছে। আমরা কটা জানি, যোগভাগ প্রক্রিয়া, তারপরে আর একটা প্রক্রিয়া বলবো, সংযোজনটা বলবো ব্যাপারে আমি বলিনি। আর একটা কী করলাম, দুটো প্রক্রিয়া তোমাদের অপারেশন শিখেছি, একটা হচ্ছে যে কি 3টি প্রক্রিয়া, একটা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কম্পোনেন্ট আর ডিভিডেন্ডো একসঙ্গে, এই 3টে প্রক্রিয়া আমরা শিখেছি। তাহলে অঙ্ক যেগুলো তোমাদের বার করতে দেবে বা প্রমাণ করি বা এর মান বার করো, সেগুলো হচ্ছে যে তারা ওই বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করে ফর্মটা এনেছে, বুঝে গেছে, ওনারা ব্র্যাকেটে লেখেনি এই জিনিসটা, এইটা বলে দিয়েছে, তাহলে আমরা এটা দেখাবো যে হ্যাঁ সত্য কিনা, বুঝে গেছে। তাহলে এইখান থেকে দেখি, তাহলে একবার A/B সমান R, বা A সমান কত হবে, BR হয়ে যাবে, ভেবে দিস না যেন আরে মনে করবে গেল নাকি রে, C = কত হয়ে গেল, ওফ ডিয়ার। যাই হোক, এই যে তাকাও এবার, তাহলে A কে আমরা B দিয়ে রিপ্লেস করতে পারবো, আর C কে কি দিয়ে রিপ্লেস করতে পারবো, D দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে যেখানে যেখানে A আছে এখানে একবার দেখি, প্রথম আমরা এইটাকে দেখাবো যে এইদিকে যা ভ্যালু আসছে ওইদিকে যদি আসে তাহলে আমরা বলতে পারবো। তাহলে এইদিকে যদি আমরা মান বসাই, এর ভ্যালু কত বসাবো, BR, তাহলে A, তাহলে একবার দেখাচ্ছে, হ্যাঁ BR + B, আর এই থেকে ওটা ইস্টু দিয়ে লিখছি, কত আসছে বলো, BR - B, তাহলে কত আসবে, এই B যদি কমন নিয়ে নিই, R + 1 সমান সমান B কমন গেল R - 1, এই B উচ্ছনে চলে যায়, R + 1 R - 1। এখানে দেখি C এর ভ্যালু D দিয়ে বার করেছি, তাহলে DR + D DR - D, এখান থেকে D কমন গেল, তাহলে R + 1, এদিকে R - 1, DD উচ্ছনে চলে গেল, কত হয়ে গেল
তাহলে ঠিকই বলেছে, তাহলে ভুল বলেনি নাকি? তাহলে কাটা দেওয়া যাবে না, ঠিক হয় যে এই মালটাই যা, এই মালটা থেকেই এসছে। এবার আর একটা প্রক্রিয়া বলবো, কিছুই নয়, খুব চুলকানি বিষয়, তারপরে দেখাবো, দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু জায়গায় চলে আসবো। স্যার অঙ্কটা করান, ঠিক আছে? দেওয়া আছে যে A/B সমান সমান C/D যদি থাকে, তাহলে বলছে যে এইটাকে, এই রেশিওগুলোকে, এটা এই মালটা লেখা যাবে A প্লাস সি, আর কি লেখা যাবে বলো তারপরে, আর বি প্লাস ডি নাকি, এটা লেখা যাবে নাকি? যে কি করা যাবে, A বাই বি আর সি বাই ডি নাকি, মানে এ এর সঙ্গে সি যোগ আর বি এর সঙ্গে রেশিও দিয়ে লিখি সমান সমান বি প্লাস ডি নাকি, ঠিক তো? এটা কিন্তু আসবে না, এইটা নয় তো, এইটা সমান সমান লিখে যাবে, একে লিখে যাবে এ প্লাস সি আর বি প্লাস ডি নাকি। এই মালটাকে কী বলা হয় গো? যদি আরও থাকতো A/B সমান সমান C/D সমান সমান F/D আর, তাহলে কী লেখা যেত? কী লেখা যাবে বলো? A প্লাস সি প্লাস এফ বাই, বলো বলো, বি প্লাস ডি প্লাস আর। হ্যাঁ, এটা লিখে যাবে তো? দাঁড়াও তো ভাই, ওই দাঁড়াও না, তুমি বসো, রেজানো দাঁড়াও। কী করে বুঝলে যেটা হবে? কী করে বুঝলে? সবাই বলছে বলে বলো তো, এখানে কি বিষয় করে হয়েছে বলো তো কিনি একবার। এগুলো এটা কি একটা, এটা কি, এটা অনুপাত, এটা কি, এটা একটা অনুপাতের, এই অনুপাতের ক্ষেত্রে এটা কি পদ? এই অনুপাতের ক্ষেত্রে এটা কি পদ? এই অনুপাতের ক্ষেত্রে এটা কি পদ? এবার বলো তো, এবার কি আছে বলো, কি করে এসছে বলো দেখিনি, যে যেটা মালটা পেয়েছে পূর্বপদকে, তারপরে দিয়ে ভগ্নাংশ করা হয়েছে, মানে অনুপাত করা হয়েছে। এটা অরিজিনালি কেমন এসছে? এটা অরিজিনালি A প্লাস সি প্লাস এফ ইস টু বি প্লাস ডি প্লাস এফ, সরি আর লিখেছি আর। অর্থাৎ কতগুলো অনুপাতের পূর্বপদগুলো যোগ করে আর উত্তর পদগুলো যদি যোগ করা হয়, তাদের যে রেশিও হবে, প্রত্যেকটা অনুপাত তাদের সঙ্গে সমান হবে, কোনো চেঞ্জ হবে না। কতগুলো অনুপাত, আবার বলছি আমার কথাটা শোনো, কতগুলো অনুপাত নির্দিষ্ট বলিনি, কম করে দুটো, কমপক্ষে কটা, তবে তো হবে। বসো, যে কতগুলো অনুপাতের পূর্বপদগুলোর যোগফল ও সাকলাইন হাসছে কেন, যে মনে পড়ে যাচ্ছে নাকি? দেখো বাড়িতে সব তো মেয়েদের সঙ্গে বসতে তো কোচিংয়ে, হ্যাঁ বসতে, যাক হোস্টেলের ছেলে কোথায় বসতে আমি বোঝা গেছে, এরকম করে শর্মা তো, আর মনে মনে বলতো বে ওইখানে জায়গাটা দিবি না, স্যার আমি মেয়েদের সঙ্গে কথা বলি না। না সাকলাইন বলতো যে আমি মেয়েদের সঙ্গে কথা বলি না, যাওয়ার সময় বলতো রাজিবুল ওই জায়গাটা আমায় দিবি, কিন্তু কেন? ওর পিতা বসে, ওর পাশে বসবো, হ্যাঁ ও বে ছেলে মেয়ে আমি আলাদা বসাই। এবার দেখো, আমি যে জিনিসটা বলছি, যে এই যে প্রোডাক্টটা মালটা পেয়েছি, এই যে রেশিওটা, আবার আমার কথাটা শোনো, তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে যে অনুপাতগুলোর দেখাও, যে অনুপাতগুলোর মান হচ্ছে 1/2, 1/3, 3/5 এর সঙ্গে সমান। তাহলে কোনো কিছুই ব্যাপার নয় যে অনুপাতের প্রত্যেকটাকে আমরা মান দেখাবো যে সমান। তাহলে যেভাবে খুশি অ্যাপ্লাই করব, যুক্তি থাকবে।
তাহলে এইখানে যেটা করা হয়েছে, এই যে মালটা পেয়েছি, এই যে নতুন একটা অনুপাত পেয়েছি, আলাদা করে আমি কিছু আলাদা মাল দিইনি, এই মালগুলোই আছে, সেই মালগুলোকে একটা কাজ করে ঘেটে ঘুটে পক পক করে এখানে ঢুকিয়ে এই মালটা পেয়েছি। নতুন একটা পূর্বপদ এসছে, আর এখানে একটা কি পরপদ এসছে। বলছে এই মালটা এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে সমান। সালা এইটুকু মাল ছিল, কত বড় মাল হয়ে গেল দেখো। কথা তো এটাই, মানে আলটিমেট বিষয়টা হয়ে গেল এ বাই বি সি বাই ডি এফ বাই আর, এই মালটা বলছে সালা এর সঙ্গে সমান। কত বড় শয়তান, সালা চারটে মাল মিলে একটা করে দিল, মানে ঢুকে গেল। মানে সেই সিনেমায় দেখো না, নাগ নাগিন, দুটো নাগিন একসঙ্গে ঢুকে গেল, দিয়ে বড় সাপ হয়ে গেল। মানে দেখবে মারামারিতে পারছে না, আগেকার বাংলাদেশের সিনেমাগুলো দেখবে যে দুটো সাপ একসঙ্গে এবার জুড়া লেগে গেল, মানে কি বলে সরে এলো, দিয়ে এরকম দিয়ে বড় সাপ হয়ে গেল। বুঝা গেছে, মানে একটা সাপ হয়ে গেলো, দেখতে দেবে একটা মেয়ের মতো দেখতে লাগে। সালা অনুপাতগুলো এরকম এরকম মাল ছিল, এরকম আকারে এসে বলছি এই মালটার সঙ্গে সমান। তাহলে দেখে একটু যাচাই করে ঠিক কিনা, ঠিক তো? যে জিনিসটা কাজ হচ্ছে বললাম, তাহলে এই যে এই মালটা যে এর সঙ্গে সমান সেটা আমাকে দেখাবো। হতেও পারে তো, ভুল হতে পারে তো। তাহলে এই যে এ বাই বি সমান সমান সি বাই ডি এফ বাই আর, একটু সমান ধরে নিলাম কে, যদি আমরা ধরি কে, আমরা জানি না এর মানটা কি হবে। যদি দেখাতে পারি যে এর মানটাও কে আসছে, তাহলে আমরা এই মালটাকে বলতে পারবো। আর এটাকে বলা মানে এটাকে বলা হবে, মানে এটা সমান সমান এই যেটা লিখেছি, এটা সমান সমান লেখা যাবে কত, এ প্লাস সি প্লাস এফ সমান এস টু বি প্লাস ডি প্লাস আর, এই মালটাকে লেখা যাবে। বুঝা গেছে? তাহলে দেখি এইখানে, তাহলে এইটা সমান কি লিখলাম, এইটা কে, তাহলে এ একবার লিখছি, এ সমান কি পাবো বি কে, ডি সমান কি পাবো সরি সি সমান পাবো ডি কে, এফ সমান পাবো আর কে। তাহলে এই একবার উপরে লিখি, মেন ফাংশনটা লিখে নিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ না নাকি, এ প্লাস বি প্লাস সরি এ প্লাস সি প্লাস এফ বাই বি প্লাস ডি প্লাস আর। বলো এর মান বিকে ডিকে আর কে, এই মালটা যা আছে তাই থাক। তাহলে উপরে কে যদি কমন যায়, তাহলে বি প্লাস ডি প্লাস আর বি প্লাস ডি প্লাস আর। হ্যাঁ বলছে ঠিকই মাল এসছে তো, এই মালগুলো ধরেছিলাম কে, শালা এই মালটাও কি এলো কে, তাহলে ঠিকই আছে, তাহলে ভুল বলিনি নাকি। এই হচ্ছে কতগুলো জিনিস। আর এবার একটা কথা হচ্ছে যে স্যার যে জিনিসগুলো অঙ্ক করাবো, তো অবশ্যই করাবো, অঙ্ক করানোর জন্য তো আছি। যে জিনিসটা তোমাদের এবার মাথায় রাখতে হবে, মাধ্যমিকে দুটো প্রশ্ন আসবে, আগেও বলেছি, দুটোর মধ্যে একটা দেবে খুব ইজি। এবার তাহলে কখন কোন জিনিসটা অ্যাপ্লাই করব, সেটা তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতেই বুঝে যাবে। কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইটাই অ্যাপ্লাই করতে হবে। তুমি অ্যাপ্লাই অন্য কিছু অ্যাপ্লাই করেও তোমার মিলতে পারে, মিলবে, অঙ্কটা হতে পারে। আমি একটা বলে দিলাম এইটা যদি করো তো এটা হবে, বোঝা যাচ্ছে? এরকম কথা নয়, সেই ছোটো পাতি বই নয় যে এরভাবে করবে তাহলে, মানে এইভাবে তোমরা কাজকর্ম করবে তাহলে তোমাদের বাচ্চা ছেলে বাচ্চা হবে, ছেলে হবে। আর যদি এইভাবে করো মানে কাজ কারবার, দেখ এমনি দুনিয়ার কাজ কারবার হবে, খারাপ কিছু বুঝিস না, তাহলে এইভাবে হবে। কিন্তু এরকম কোনো নিয়ম নেই। অঙ্ক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেটা তোমার সুবিধা হবে, তোমাকে মাথায় রাখতে কী কী কাজ করতে পারি। 1 নম্বর হচ্ছে যোগ প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে যে ভাগ প্রক্রিয়া মানে বিয়োগ প্রক্রিয়া, 3 নম্বর হচ্ছে যে কি দুটোর সঙ্গে একসঙ্গে 5 করে, 3 নম্বর কি সংযোজক প্রক্রিয়া। যে কোনো মানে এমন হতে পারে কোনো অঙ্কে 3টে জিনিসই কাজে লাগছে, 4টে জিনিসই কাজে লাগছে। কোনো ক্ষেত্রে দেখা গেলো যে একটা মালই হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে একটাও লাগলো না, আমি যে মাল জানি যে অনুপাতগুলোকে ভ্যালু ধরে নিলাম, যে সেখান দিয়ে দেখিয়ে দিলাম, হতে পারে। বুঝে গেছে?
এবার তোমাদের বইয়ের কোন অঙ্ক যদি প্রথম থেকে করাবো না, এখনটা হয়ে গেছে কি ঘড়ি আছে কার কাছে? 4 মিনিট বাকি আছে, ঠিক আছে। এবার তোমাদের কোনো অঙ্ক যদি বলো, আর একটা জিনিস, এই যৌগিক অনুপাত, মিশ্রণ অনুপাত, এগুলো কারোর ডাউট আছে নাকি? যৌগিক অনুপাত কি বলো তো? দাঁড়াও, সেই জন্য দাঁড়াও। যৌগিক অনুপাত, এই একটা অনুপাত দিয়েছি, A:B, হ্যাঁ D:R, আর একটা অনুপাত দিচ্ছি F:5। এদের যৌগিক অনুপাতটা কি হবে? ওকে বলতে দাও। হ্যাঁ, B/A অনুপাত, এ একটা অনুপাত দিয়েছি, এ একটা 3টে অনুপাত দিয়েছি, দিয়ে বলে দিলাম এদের যৌগিক অনুপাত কি হবে। যৌগিক বিষয়টা বোঝো তো? যৌগিক, যৌগ না, হাইড্রোজেন মাল আর অক্সিজেন মাল একসঙ্গে করে দিয়ে যে মালটা তৈরি হবে, মানে জল H2O, ওটা কি বলে? একটা যৌগ। তাহলে এইখানে হচ্ছে যে যৌগিক কি করে হবে, কি করে বলবে? কি ভাই, ছি, এইগুলো যদি বলতে তাহলে সালা এসে গলায় দড়ি দে, নাহলে আমি মারি নিজেকে গালের চর। নামিজ বলো তো, শোনা দেখি একবার। A:D:F অনুপাত B:R:5 নাকি? তাহলে কি করেছি যে কিছু চলবে, কত বড় হারামেরা বে। কি বে, কিছুই পড়ছিস না বইগুলো? কাঁচ করা জানিস তুই? যৌগিক অনুপাত কি জিনিস বলতে চিনবে? যৌগিক অনুপাত কি? যৌগিক অনুপাত মিশ্র অনুপাত হলো যে অনুপাতগুলির পূর্বপদগুলোর গুণফল ইসটু পরপদগুলোর গুণফল, এই তো। উভয় পদ থেকে এখানে একটা আছে, সেরকম বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না। তোমাদের যেগুলো করাবো আমি নেক্সট ক্লাসে, অপারেশনগুলো তো বলে দিলাম। কটা বাজছে দেখো, হয়ে গেছে তো, আসেনি তখন। একবারে তোমাদের যেটা আছে পেজ 57 থেকে নাকি, 57 থেকে দেখো। আমি যেগুলো দিয়ে করতে হবে, একদমই যারা করনি তাদের জন্য বলছি। যেগুলো 2-এর দেখো, 1 থেকেই বলছি আমি, 1-এর দিকে 1-এরগুলো যেগুলো বলা আছে পেজ নাম্বার 97-এর অনুশীলনীগুলো আলোচনা করব। তারপরে 97 পেজ, বই খুলতে হবে না, একবার আমার দিকে তাকাও, আমি চলে যাব। এখানে দেওয়া আছে A:B = C:D। এই অনুপাতটা দেওয়া আছে যে বিভিন্ন অনুপাতের মান নির্ণয় করতে দিয়েছে। বুঝছো না? বিভিন্ন অনুপাতের মান নিতে কীভাবে করতে হবে, কিছুই নয়, A/B = C/D। এইটা সমান ধরে নেবে, একটা নাম্বার ধরে নেবে, দিয়ে এইখানে A/B সমান পেয়ে যাবে কত, আর একবার আর হবে, তাহলে A সমান কত হয়ে গেল BR, আর এটা C/D সমান কত হয়ে গেল DR, সরি একবারে C। এখান থেকে পাচ্ছ এটা, ঠিক আছে? যেখানে যেখানে এ আছে সেখানে এটা বসাবে, যেখানে যেখানে C আছে এটা বসাবে, নর্মাল ক্যালকুলেশন আসবে। যতগুলো পারবে করবে। আর যদি আশা করি তোমাদের একবারে 2-এর পর্যন্ত প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় 3 থেকে হয়তো হতে পারে, তবু 3-এর থেকে তোমরা আমি করাবো, বুঝে গেছে? আর বিশেষ করে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো রেডি করবে। চ্যাপ্টারটা শেষে অনুপাত এই সমানুপাত, যেমন আমরা ওই বই থেকেও যেমন 10-12টা প্রশ্ন দিয়েছি, এখান থেকেও 10-12টা প্রশ্ন দেবো, বড় প্রশ্ন সহ ভাবছি যে দেবো।
বোঝা গেছে, যাতে দুটোই পেয়ে যাও। তোমরা কিন্তু করবে, এর এক্সাম্পলের যে অঙ্কগুলো করতে হবে বা দেয় প্রয়োগের, প্রয়োগ 54 মানে অনুশীলনের মতনই ওখানে আছে, তবু দেখে রাখবে। 57 তার প্রয়োগ 58 নিজে করো যেটা দিয়ে আছে। দেখো 60-এরটা চ্যাপ্টার একটা করব, 60-এর যেটা আছে পেজ নম্বর 98 আছে আমরা করব, হ্যাঁ। ওইটা আর ওইটা একই ব্যাপার। আর একটা হচ্ছে যে 63 আর 64, এই প্রয়োগগুলো দেখে রাখবে, আশা করি কোনো খুব একটা প্রবলেম হবে না। আর বাকি যেগুলো হচ্ছে এই করসপন্ডিং ঠিক একই রকমের অঙ্ক আমরা অনুশীলনতেও করব, ঠিক আছে। তোমরা প্রয়োগগুলোও বইয়েরগুলোও করবে, যেটা বুঝতে পারবে না সেটা কোচিংয়েও দেখিয়ে নেবে। আর অনুশীলনের 2 পর্যন্ত আমি করাবো না ক্লাসে, 2 পর্যন্ত যদি 2 দাগ পর্যন্ত কারোর যদি প্রবলেম থাকে কোচিংয়ে করেই নেবে। আমি নেক্সট ক্লাসে 3 থেকে করাবো। কী বললাম বুঝতে পেরেছো? কী বললাম বুঝতে পেরেছিস? কারণ মাধ্যমিকে দেয় না ওইরকম, আমি করাবো না ওগুলো, 3 পরেরগুলো করাবো। এই যে চ্যাপ্টারগুলো করানো হচ্ছে তোমরা এগুলো একটু ভালো করে দেখবে। দেখো যারা, আমি একদম ভালো ছেলেদের কথা বলছি, ভালো ছেলে বলতে সবাই ভালো ছেলে,